প্রিয় দর্শক, আমাদের জাতীয় সংসদে এই মুহূর্তে বাজেট নিয়ে আলোচনা চলছে। বাজেট প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সেটার মধ্যে কি করা যায় না করা যায়, কোথায় বাড়ানো যায় কোথায় কমানো যায়, এগুলো নিয়েই আমাদের সংসদ সদস্যরা আলোচনা করবেন। আগামী 1 বছরে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে, আমাদের দেশের বাজেটের বাস্তবায়ন কিভাবে হবে, বাজেটের টাকা পয়সা কোত্থেকে আসবে, কিভাবে ব্যয় করা হবে, এগুলো নিয়ে আলোচনা। তার মধ্যে খুশ আলাপ হচ্ছে, তার মধ্যে এলোমেলো আলাপ হচ্ছে, তার মধ্যে হাস্যরস হচ্ছে। আমি মাঝে মাঝে খুব চিন্তাই করি যে এই যে যারা সংসদ সদস্য হয়েছেন, যাদের হাতে আমাদের দেশের ভাগ্য, ওনারাই ঠিক করবেন আমাদের ভাগ্য কি হবে, আমাদের আগামী বছরে যে আমরা থাকবো, দেশে বাস করব, জিনিসপত্র কিনব, রাস্তাঘাটে চলাচল করব, কোনটা কেমন হবে এটা ওনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু ওনারা বসে আসলে কি আমাদের কথা ভাবছেন? ওনারা আসলে কার কথা ভাবছেন? মানে এক একজনের কথাবার্তা শুনলে পরে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। আমি জানি না আপনাদের কি হয়, আমার গরম হয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী উনি দেখলাম গতকালকে বলতেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চুক্তি, বাণিজ্য চুক্তি কত ভালো হয়েছে, এটা হলে আমরা কত ভালো থাকব, কত ধনী হয়ে যাব, মানে উদ্ভট সব যুক্তি দিলেন। এগুলো নিয়ে আজকে আলাপ করার ইচ্ছা ছিল, কিন্তু এটা নিয়ে আমি আগামীকালকে আলাপ করব বলে ঠিক করেছি। দেখি যদি আগামীকাল অন্য কোনো সাবজেক্ট না থাকে, এটা নিয়ে আলাপ করার ইচ্ছা আমার আছে। কিন্তু আজকে আমি একটা অত্যন্ত হালকা বিষয় নিয়ে কথা বলতে চাই, সংসদের এই বিষয়। সংসদে জামাতে ইসলামের সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে সংসদ সদস্যদের জন্য যে ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, সেই ফ্ল্যাটে একটা করে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন দেওয়ার কথা বলা হচ্ছে। উনি চেয়েছেন যে একটা করে ওয়াশিং মেশিন দেওয়া হোক, মাইক্রো ওভেন দেওয়া হোক, এবং জানলার পর্দাগুলো, দরজার পর্দাগুলো দেওয়া হোক। এটা নিয়ে অনেক কথা। এটা নিয়ে আন্দালিব রহমান পার্থ, যিনি নাকি সরকারি দল যেটা আছে সেই জোটের একজন মেম্বার, তিনি নানা ধরনের কথা বলেছেন যে ওনার না হয় এগুলো আমি দিয়ে দেব। প্রধানমন্ত্রীকে উনি উদ্দেশ্য করে বলেছেন আপনি বরং ওনাদের সংসার টংসার গুছিয়ে দেন। এগুলো নানা ধরনের কথা। স্পিকার এই 2 পক্ষের বক্তব্য মাঝামাঝি থেকে যেটা বলার চেষ্টা করেছেন, এই ধরনের কথা সংসদে না বলাই ভালো ছিল, কিন্তু বললেও যে খুব একটা অন্যায় হয়েছে তা না, কিন্তু এটা নিয়ে বিতর্ক না হয় ভালো, মানে এই কথাটা বলে উনি ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করেছেন। আচ্ছা, আপনারা ম্যানেজ করেন। সরকারি দলের সঙ্গে বিরোধী দলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য স্পিকার অনেক চেষ্টা করবেন, আগামীতেও করবেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনারা প্রেম করেন, কোনো প্রবলেম নাই। বাট আমার কথাটা হলো, আমাদের মতো সাধারণ মানুষ এই এমপি সাহেবদের এই সমস্ত আলোচনায় কতটুকু স্বস্তি বোধ করেন, কতটুকু আনন্দ অনুভব করেন, অথবা কতটুকু বিরক্ত হন? আপনি এমপি হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, মানে জনপ্রতিনিধি। যে জনগণের প্রতিনিধি আপনি কেন হয়েছেন? নিজের অর্থনৈতিক সুবিধা ভোগ করার জন্য? আপনি কি জনপ্রতিনিধি হয়েছেন আপনাদের নিজের ব্যক্তিগত জীবনযাপন, সাংসারিক জীবনযাপনকে স্মুথ করার জন্য? আপনি যে এলাকার জনপ্রতিনিধি, ওই এলাকার একজন মানুষও যদি কষ্টে থাকে, তাহলে আপনি কিভাবে আনন্দ থাকতে চান? আপনারা আমার এই কথাটা বলুন। একটা বাড়ির গৃহকর্তা, সেই বাড়িতে ওই যে 3 জন সন্তান তারা যদি না খেয়ে থাকে, গৃহকর্তা কি পোলাও কোরমা দিয়ে ভাত খাবেন? নিজেদের দায়িত্বের কথাটা একবার ভাবেন। আপনাদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা জামাতে ইসলামের লোক, ঠিক আছে, তার মানে আমি মনে করি ইসলামের কথাটা আপনারা ভালোভাবে মানেন। ইসলাম ধর্মে কি এটা অনুমোদন দিবে আপনাদেরকে যে আপনি যাদের প্রতিনিধি তাদের কষ্টের কথা না ভেবে আপনি আপনার সুযোগ সুবিধার কথা ভাবছেন? আপনারা একটা ফ্ল্যাট পেয়েছেন এমপি হওয়ার কারণে, যতদিন এমপি থাকবেন ততদিন এই ফ্ল্যাটে আপনি থাকবেন। কারণটা কি? কারণ আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে তো ঢাকায় এসে থাকতে পারবেন না, এখানে আপনার 1 মাস 2 মাস অধিবেশন চলবে, কোথায় থাকবেন আপনি? ওকে, আপনি একটা ফ্ল্যাটে থাকবেন, আপনার বউ বাচ্চা নিয়ে এসে এখানে আরামে থাকবেন। তো ওইখানে যখন থাকতেন তখন আপনাদের সংসারের যা জিনিসপত্র ওগুলো কি সরকার কিনে দিত নাকি আপনি চালাতেন? এবং আপনাদের যে বেতনটা দেওয়া হয়, বেতনের সঙ্গে ভাতা যেগুলো আছে, সেগুলোর মধ্যে অনেক কিছু আছে রে ভাই, সেগুলো তো আপনি এই মাসেও পাবেন।
জনগণের জন্য যেগুলি করবেন সবগুলি এই মাসেও পাবেন। আপনি যে কদিন অধিবেশনে চলবেন সেই বেতন ভাতা আপনি পাবেন, এবং কি পাবেন না পাবেন এগুলি জেনেই তো আপনি এসেছেন। আমাদের মনে আছে ইলেকশনের আগে 2025 সালের আপনার নভেম্বর মাসে আপনাদের দলের পক্ষ থেকে, জামাতে ইসলামের পক্ষ থেকে আপনারা বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন আপনারা সরকারি প্লট নেবেন না, আপনারা সরকারি গাড়ি নেবেন না, আপনারা কিন্তু শুল্কমুক্ত গাড়ি নেবেন না, আপনি বলেছিলেন। আমরা হাততালি দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এবার বোধ করে আমরা জামাতের এমপিদের পাচ্ছি যারা নাকি নির্লোভ, যা নাকি জনগণের কথা ছাড়া আর কারো কথা ভাববে না। ইলেকশন হয়ে গেল। ইলেকশনের পর আমরা দেখলাম যে বিএনপির এমপিরাও বললো তারাও নাকি শুল্কমুক্ত গাড়ি নেবে না। আমরা আরও খুশি হলাম, ভাবলাম এবার তাহলে সরকারি এবং বিরোধী দল উভয় পক্ষ থেকেই যে সংসদ সদস্য আসছেন এরা নির্লোভ, এরা গাড়ি নিচ্ছেন না। তারপর আমরা দেখলাম খোদ প্রধানমন্ত্রী বললেন যে প্রধানমন্ত্রীর জন্য যে গাড়ি উনি সেটা নেবেন না, সরকারিভাবে যে তেল বরাদ্দ করা হয় মন্ত্রীদের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, উনি সেই তেল নেবেন না। উনি সরকারিভাবে তাকে যে ড্রাইভার দেওয়া হয় সে ড্রাইভার নেবেন না, ড্রাইভারের বেতন উনি নিজের পকেট থেকে দেবেন। এগুলো যখন বললেন আমরা আরও আশান্বিত হলাম। যা হোক, এবার আমরা একটা সংসদ পেয়েছি, এবার আমরা একটা ক্যাবিনেট পেয়েছি যারা জনগণের কাছ থেকে নিতে আসেনি, বরং জনগণকে কিছু একটা দিতে এসেছে। তারপর আস্তে আস্তে কী দেখছি আমরা, প্রথম দেখলাম যে উপজেলায় আমার একটা বসার জায়গা লাগবে। কেন ভাইয়া আপনার বসার জায়গা লাগবে কেন? আপনার উপজেলার কাজটা কি? আপনি আইন প্রয়োগ করবেন। স্থানীয় সরকারের জন্য আপনাদেরকে, এই এমপিদেরকে স্থানীয় সরকার উপদেষ্টা বাড়ানো হয়েছে। আমার এটা অন্যায় হয়েছে। স্থানীয় সরকারকে স্থানীয় সরকারের মতো চলতে দেওয়া উচিত। সেখানে ওনার একটা উপজেলা কমপ্লেক্সের একটা অফিস বানানো হবে। দেখলাম যে এই বাজেটে অফিসের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে, জনগণের অর্থ, কিন্তু এমপি সাহেব বসবে ওখানে যে। আবার দেখলাম এক সংসদ সদস্য উনি বলছেন আমাকে গাড়ি দেওয়া হোক, আমরা উপজেলায় চলাফেরা করব। আমরা ভাবি কি আপনারা করেন কি? সবশেষে দেখলাম যে উনি এখন ওয়াশিং মেশিন চান, ওভেন চান, পর্দা চান। তারপরে বলবে আমার বাসায় বাজারটা করে দিয়েন আপনারা, সরকারকে বলবে বাজার। দেখেন এই ব্যক্তি, এই এমপি সাহেব উনি কিন্তু বাজেট নিয়ে আলোচনা করতে যেয়ে বলছেন যে বাজেটের এত টাকা কোত্থেকে আসবে, এই টাকা ঋণ করে আনতে হবে, বিদেশ থেকে ঋণ করতে হবে। তো উনি তো সবই জানেন, তারপরে ঋণের টাকায় ঘি খাবেন? আপনি তো ঋণের টাকায় ঘি খেতে যাচ্ছেন। আপনি যান, যদি আপনাকে এখন উনি আবার ওনার পক্ষে ওনার দলের যিনি মানে প্রধান ডক্টর শফিকুর রহমান, যিনি বিরোধী দলের নেতা, তিনি বলছেন উনি তো নিজের জন্য চান নাই, সকল এমপির জন্য চেয়েছেন। আরও ভয়ঙ্কর কথা, ওনার জন্য চাইলে কত টাকা লাগতো? আর যদি এটা 350 এমপিকে দেওয়া হয় তাহলে কত টাকা লাগবে? টাকার বলেন আপনি। বলবেন আমি ঋণ করে আনবো, এই ঋণ শোধ করবে কি? আপনি করবেন না আমরা করব? আমরা আপনাদেরকে পাঠিয়েছি যে আমাদের জন্য আমাদের অর্থটা, আমরা যে শুল্কটা দেই, আমরা যে ট্যাক্স দেই, আমরা যে আয়কর দেই, অথবা আমরা যে ভ্যাট দেই, এর মাধ্যমে যে টাকাটা সরকার অর্জন করে, উপার্জন করে, আমাদেরকে দেখিয়ে যে টাকাটা বিদেশ থেকে আপনারা কর্য করেন, ধার করেন, সেই টাকাটা কিভাবে সৎ ব্যবহার করা যায়, সেই টাকাটা কিভাবে একদম লাগসই প্রয়োজনীয় ব্যয়টা করা যায়, সেই টাকা থেকে কিভাবে অপচয় কমানো যায় অথবা অপচয় বন্ধ করা যায়, এই সমস্ত করার দায়িত্ব আপনাদেরকে দিয়েছি। আপনারা জানেন টাকাটা লোন করে আনা হচ্ছে, তারপরে আপনারা অবুঝের মতো বলতেছেন আমাকে ওভেন দেন, আমাকে ওয়াশিং মেশিন দেন, আমাকে জানলার পর্দা দেন। মানে আপনাদের নজরটা কোন দিকে আমরা এটা বোঝার চেষ্টা করতেছি। আবার এটাকে ডাক্তার শফিকুর রহমান সাফাই গাচ্ছেন যে সবাইকে দেন। মানে আমার মনে হয়, মানে আমি সরাসরি বলি, এই যে চাহিদা, এই যে চাওয়া, এর মধ্যে না এক ধরনের নির্লজ্জতা কাজ করে, এক ধরনের বেহায়াপনা কাজ করে। আপনারা জানেন কিন্তু যে এই বিষয়গুলো আপনারা যখন অনুষ্ঠান ওখানে যা বলেন সেটা কিন্তু আমরা টেলিভিশনে দেখি, আপনারাই দেখার ব্যবস্থা করেছেন, আমরা দেখি। দেশের সব মানুষ দেখতেছে, এগুলো লজ্জা করেন আপনাদের? ভাবেন না একবারও যেটা দেখার পর সাধারণ মানুষ কী ভাববে? সাধারণ মানুষ ভাববে এদের কাছে আমাদের দেশটাকে আমরা আমানত রেখেছি, আর তারা এটা লুটে পুটে খাওয়ার চিন্তা করতেছে। আপনি বলবেন কয় টাকা? হ্যাঁ, কয় টাকা না, টাকা খুবই কম, কিন্তু প্রশ্নটা হচ্ছে মানসিকতার। আপনাদের চিন্তাটা কেমন? আপনার অন্যের টাকা একটা কিছু নেবেন কেন? এটা বলেন তো আপনি আমাকে।
আপনি এমপি হয়েছেন, আপনি সরকারের কাছ থেকে বেতন পাবেন, আপনার হাতে দায়িত্ব দিয়েছি, দায়িত্ব দেওয়া মানে ওই টাকাটা আপনার হয়ে গেল। এই প্রত্যেকটা টাকা জনগণের টাকা, জনগণের একটা টাকা আপনি কেন জনগণের কাছ থেকে নেবেন? যদি একজন জনগণ আপত্তি করে, ধরা যাক আমি আপত্তি করলাম, আপনাদের কাছে এটা খারাপ লাগবে না? আপনাদের নৈতিকতা একবারও বাঁধবে না? আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, আমরা এই ধরনের মানুষের হাতেই দেশটাকে দিয়ে রেখেছি। আমি মনে করব, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাচ্ছি না, আমি সব এমপি সাহেবদেরকে বলতেছি, একটা কথা মাথায় রাখবেন ভাই, আমানতের খেয়ানতের মতো বড় অপরাধ সমাজেও নাই, ধর্মেও নাই। আপনাদের হাতে দেশটাকে আমানত হিসেবে আমরা উঠিয়ে দিয়েছি। আমাদের সমস্ত সহায় সম্বল, আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনাদের হাতে আমরা দিয়েছি আমানত হিসাবে। সেই আমানত নিয়ে ছেলে খেলা করেন না, তাহলে ইহকালেও দাবি নিচে থাকবেন, পরকালেও সাজার মুখে পড়বেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।